নমস্কার। আগামী ৮ই মার্চ ইন্টারন্যাশনাল উমেন্স ডে, অর্থাৎ আন্তর্জাতিক নারী দিবস। আর এই নারী দিবসের প্রাক্কালে আমি আপনাদের সামনে এমন একজন মহিয়সী নারীর কথা তুলে ধরব, যিনি দেশমাতৃকার বন্দিদশা ঘোচাতে নিজের হাতে অস্ত্র তুলে নিতে বিন্দুমাত্র ইতস্তত করেননি। আমাদের দেশে বিপ্লবী আন্দোলনের একেবারে সূচনা লগ্ন থেকেই নানা বয়সী নারীর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছেন। সেই মহিয়সী নারীদের উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি অর্পণের এটাই সেরা সময়। যে কোনো বিপ্লবে, যে কোনো সংগ্রামে কোনো না কোনোভাবে শারিক হন অনেকেই, কিন্তু যারা সে দলের পুরোভাগে থাকেন তাদের কথা তাও শোনা যায়। হারিয়ে যায় আড়ালে থাকা মানুষেরা। মানুষের ইতিহাসে এই হারিয়ে যাওয়া নিয়তি বারে বারে ফিরে ফিরে এসেছে মেয়েদের জন্য। যেহেতু সমাজের নিয়ন্ত্রণ দীর্ঘদিন ধরেই আছে পুরুষের হাতে, আর নারীর জন্য বরাদ্দ অন্দরমহল, ফলে সেই অন্দরের আড়াল থেকে মেয়েদের দেখতে পাওয়াও সহজ ছিল না। কিন্তু তিনি মনে করিয়ে দিয়েছিলেন, পুরুষের তরবারি কখনোই একা জয়ী হয়নি, তাকে শক্তি জুগিয়েছে নারীও। দেশের স্বাধীনতা সংগ্রামের সময় আসলে এমনই চোখের আড়ালে পড়ে গিয়েছিলেন অনেক নারী। তাদের কথা হারিয়েই গিয়েছে। কিন্তু কখনো কখনো নিজের কথা বলার দরকার হয়, আরও অনেককে অনুপ্রেরণা জোগানোর জন্য নিজের কথা বলতে হয়। স্বাধীনতা যুদ্ধে যখন আরও অনেক বলিদানের দরকার, তখন এই কথাটিই বুঝেছিলেন এক বীরাঙ্গনা। সম্মুখ সমরে নামার আগের দিন অজ্ঞাতবাস থেকে শেষবারের জন্য মাকে একটি চিঠি লিখেছিলেন তিনি। মায়ের কাছে ক্ষমা চেয়ে জানিয়েছিলেন তিনি ফিরে আসবেন না, কারণ দেশ মাকে মুক্তি দিতে অনেক পুত্র প্রাণ দিয়েছে, কিন্তু কোনো কন্যা এখনো প্রাণ দেয়নি। তাদের অনুপ্রেরণা দিতেই মৃত্যুবরণ করছেন তিনি, জানিয়েছিলেন সেই মেয়ে। তিনি প্রীতিলতা ওয়াদ্দেদার। চট্টগ্রাম শহরে একটি নিম্ন মধ্যবিত্ত পরিবারে জন্ম প্রীতিলতার। বাবা জগবন্ধু ওয়াদ্দেদার ছিলেন স্থানীয় পৌরসভার কেরানি। লেখাপড়ায় অত্যন্ত মেধাবী প্রীতিলতা পড়তেন ডক্টর খাস্তগীর উচ্চ বিদ্যালয়। খুব ভালো রেজাল্ট করে আইএ পড়তে ভর্তি হয় ঢাকার ইডেন কলেজে। ঢাকা শহরে আসার পর প্রীতিলতা যোগ দেন লীলা রায়ের দীপালি সঙ্গে, পাশাপাশি মন দিয়ে লেখাপড়াও চালিয়ে যান। এরপর স্কলারশিপ পেয়ে বিএ পড়তে চলে আসেন কলকাতায়। ভর্তি হন বেথুন কলেজে। নতুন শহরে এসেও বিপ্লবীদের সঙ্গে ঘনিষ্ঠ যোগসূত্র বজায় থাকে তার। সে সময় বিশ্বাস করে এক বিচিত্র কাজের দায়িত্ব চাপানো হয় তার কাঁধে। ভুয়ো পরিচয় দিয়ে আলিপুর জেলে বিপ্লবী বন্দী রামকৃষ্ণ বিশ্বাসের সাথে দেখা করতে পাঠানো হয়। ব্রিটিশ সরকারের একজন উচ্চপদস্থ বাঙালি কর্তাকে তখন হত্যার দায়ে ফাঁসির সাজাপ্রাপ্ত আসামি হিসাবে রামকৃষ্ণ বিশ্বাস আলিপুর জেলে বন্দি জীবন কাটাচ্ছেন। ফাঁসির মঞ্চে মৃত্যুবরণের কয়েক মাস আগে প্রীতিলতা প্রায় 40 বার জেলে গিয়ে তার সাথে সাক্ষাৎ করেন। রামকৃষ্ণ বিশ্বাসের বিপ্লবী সত্তা প্রীতিলতার মনে গভীরভাবে ছাপ ফেলে। যাই হোক, বিএ পরীক্ষা শেষ হওয়ার পর প্রীতিলতা চট্টগ্রামে ফিরে যান। তার মধ্যেকার বিপ্লবী সত্তা পরিবারের থেকে দূরে গিয়ে দেশের কাজে মনোনিবেশ করতে চাইলেও বাধা হয়ে দাঁড়ায় পরিবারের প্রতি দায়িত্ববোধ। মা বাবাকে সাহায্য করতে প্রধান শিক্ষিকা হিসেবে যোগ দিতে বাধ্য হন স্থানীয় নন্দনকানন উচ্চ বালিকা বিদ্যালয়ে, এখন যার নাম অপর্ণাচরণ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়। এই 8 পৌর জীবনযাপনের মধ্যেও কিন্তু প্রীতিলতার বিপ্লবী সত্তা অটুট ছিল। বিশেষ করে মাস্টারদা সূর্য সেনের সান্নিধ্য পেতে ব্যাকুল ছিলেন। পূর্ব পরিচিত কল্পনা দত্ত এবং নির্মল সেনের মতো বিপ্লবী দলের সদস্যদের সূত্রে একসময় মাস্টারদার সঙ্গে সাক্ষাতে সমর্থ হন। ক্রমে নিজ গুণে হয়ে ওঠেন তার একান্ত বিশ্বাসভাজন। জড়িয়ে পড়েন সশস্ত্র সংগ্রামের আগুনে কর্মযজ্ঞে। একবার মাস্টারদা এবং দলের আরেক বরিষ্ঠ নেতা নির্মল সেনের সঙ্গে এক নিরাপদ আশ্রয়ে আত্মগোপন করে থাকছিলেন প্রীতিলতা।
আচমকা পুলিশ সেই বাড়ি ঘিরে ফেলে এবং গুলির লড়াই শুরু হয়ে যায়। প্রীতিলতা ও সূর্য সেন কোনো মতে সেখান থেকে অক্ষত অবস্থায় পালিয়ে যেতে সক্ষম হন। গুলির লড়াইয়ে মারা যান নির্মল সেন। তার কয়েকদিনের মধ্যেই পাহাড়তলির ইউরোপীয় ক্লাবে সশস্ত্র আক্রমণ হানার পরিকল্পনা করেন মাস্টারদা। দিনটা ছিল 1932 সালে 24শে সেপ্টেম্বর। ঘড়িতে সময় রাত 10:45। চট্টগ্রামের ইউরোপিয়ান ক্লাবের অন্দরে পার্টি তখন জমজমাট, আর ক্লাবের প্রবেশদ্বারে টাঙানো সেই কুখ্যাত নোটিশ। জলজল করছে লেখাটা, বাংলা করলে দাঁড়ায়, কুকুর এবং ভারতীয়দের প্রবেশ নিষেধ। আচমকা চট্টগ্রাম শহরের নিশতি রাতের নিস্তব্ধতা ভেঙে খান খান হয়ে গেল বন্দুকের গুলি আর বোমার কান ফাটানো আওয়াজে। মাস্টারদা সূর্য সেনের বিপ্লবীরা ইন্ডিয়ান রিপাবলিকান আর্মির চট্টগ্রাম শাখার 7-8 জন বিপ্লবী ছোট ছোট একটি দল হালকা আগ্নেয়াস্ত্র আর বোমা নিয়ে ক্লাবে আক্রমণ চালিয়েছে। এদিকে ক্লাবের সদস্যরা সকলেই হলেন সাহেব, তাদের মধ্যে অনেকেই আগ্নেয়াস্ত্র সাথে রাখতে। কাজেই স্বাভাবিক কারণেই শুরু হয়ে যায় গুলির লড়াই। কিছুক্ষণ পর ক্লাবের ভেতর থেকে গুলি চালানো বন্ধ হয়ে যায়। আক্রমণকারী বিপ্লবী দলের সদস্যদের মনে ধারণা জন্মায় তাদের অভিযান সফল, ফলে তারা দ্রুত স্থান ত্যাগ করতে উদ্যত হয়। বিপ্লবী দলটির সদস্যরা সকলেই জীবিত রয়েছেন, কেউই নিহত হননি। নিজেদের অভিযানের সাফল্য নিয়ে তারা সন্দিহান তো নয়, বরং ধারণা করে ক্লাবের মধ্যে নিশ্চয়ই গোটাকতক সাহেবের লাশ পড়ে গেছে। যদিও সরকারি তথ্য হলো সেই লড়াইয়ে একজন মাত্র ব্রিটিশের মৃত্যু হয়, আহত হন 7 জন। যাই হোক, দলের সদস্যরা যখন ফেরার পথে পা বাড়িয়েছে, তাদের দলনেত্রী আদেশ করেন কোনো একজন বিপ্লবী যেন তার মুখে পটাশিয়াম সায়ানাইড পুড়ে দেয়। জয় হাসিল করার পরও কেন যে তিনি আত্মহননের পথ বেছে নেন তা নিয়ে আজও ধোঁয়াশা কাটেনি। কারণ সেদিনের গুলির লড়াইয়ে কিছুটা আহত হলেও প্রীতিলতার আঘাত মোটেও গুরুতর ছিল না। ঘটনার পরের দিন পুলিশ তার মৃতদেহ উদ্ধার করলে পটাশিয়াম সায়ানাইড খেয়েই মৃত্যু হয়েছে বলে জানা যায়, গুলির আঘাতে নয়। অনেকে এই অভিমত পেশ করে থাকেন যে হয়তো প্রীতিলতা প্রমাণ করতে চেয়েছিলেন দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করতে ছেলেদের মতো মেয়েরাও পিছুপা হয় না। আবার অনেকে বলেন প্রীতিলতা সেই সময় ছিলেন মাত্র 21 বছরের এক তরুণী। স্বাভাবিকভাবেই তার মধ্যে এক সমুদ্র আবেগ থাকাটাও নিতান্ত স্বাভাবিক। কলকাতায় পড়তে এসে প্রথম যখন তিনি বিপ্লবীদের সান্নিধ্যে আসেন, বিশেষ করে ফাঁসির জন্য অপেক্ষারত তরুণ বিপ্লবী রামকৃষ্ণ বিশ্বাসের সঙ্গে জেলে তাকে 40 বার দেখা করতে হয়। তাছাড়া চট্টগ্রামে ফিরে যাওয়ার পরে চোখের সামনে পুলিশের গুলিতে মাটিতে লুটিয়ে পড়তে থাকেন আর এক বিপ্লবী তরুণ নির্মল সেনকে। অত্যন্ত কাছ থেকে দেখা তথা ঘনিষ্ঠ এই দুজন তরুণ বিপ্লবীর এভাবে পৃথিবী থেকে চলে যাওয়ার ঘটনা প্রীতিলতার মনোজগতে পাহাড় প্রমাণ আলোড়ন তুলেছিল। হয়তো সেই মানসিক আবেগের চাপে পিষ্ট হয়েই 21 বছরের মেয়েটি এমন সিদ্ধান্ত নেয়। যাই হোক, এইভাবেই যবনিকা পড়ে প্রীতিলতা ওয়াদেদারের নাতিদীর্ঘ জীবনের ওপর। নিজের প্রাণ দিয়ে আরও মেয়ের সামনে দেশের জন্য আত্মবলিদানের পথ খুলে দিয়ে গেলেন এই বীরঙ্গনা। আজ বিনম্র চিত্রে এই মহান নারীর প্রতি সশ্রদ্ধ প্রণাম জানাই।